20 বছর বয়সের একজন জিনিয়াস ছেলে, যে অঙ্কের বড় বড় কঠিন সমস্যাগুলোরও খুব সহজেই সমাধান করে দিত, কিন্তু তার নিজের জীবনই তার খারাপ অতীতের কারণে এতটা ওলটপালট হয়ে গেছিল যে যেটা সে বোঝার পরেও গুছিয়ে নিতে পারছিল না। এই কাহিনীটা আমাদের পার্সোনাল গ্রোথ, জীবনে সম্পর্কের গুরুত্ব বোঝা আর নিজের অতীতের খারাপ স্মৃতিগুলো ভুলে জীবনে এগিয়ে যেতে শেখায়। কেননা আমরা যে কোনো কাজে যতটাই এক্সপার্ট হই না কেন, কিন্তু আমাদের কিছু দুর্বলতা, ভয় আর কিছু বিরক্তির কারণ থাকে যেটা আমাদের এগিয়ে যাওয়ার পথে বাধা দেয়। তো এই কাহিনীটা শোনার পর তোমরা ওই সবগুলো সমস্যার সম্মুখীন হওয়ার শক্তি পাবে। 20 বছর বয়সের যুবক ছেলে উইল হান্টিং তার নিজের বাড়িতে বসে বই পড়ছিল। তখনই তার বন্ধু চাকি প্রতিদিনের মতোই তার গাড়ি নিয়ে তার বাড়িতে আসে আর উইলকে তার সাথে নিয়ে যায়। এভাবেই চাকির সাথে ঘুরে বেড়ানো উইলের প্রতিদিনের রুটিন হয়ে গেছিল। ইউএসের MIT ইউনিভার্সিটিতে অঙ্কের বিখ্যাত প্রফেসর, যে নোবেল প্রাইজও পেয়েছিল, প্রফেসর জ্যারেল ল্যাম্বো, তিনি তার ক্লাস চলাকালীন স্টুডেন্টসদের বলে তিনি এই ক্লাস হলের ব্ল্যাকবোর্ডে একটা জটিল অঙ্কের প্রবলেম লিখে রেখেছেন, আর যে স্টুডেন্ট ওই প্রবলেমটা সলভ করে দেবে তার নাম MIT টেক খবরের কাগজের প্রথম পাতায় হেডলাইনে ছাপানো হবে, যার পর সে অনেক ফেম আর অনেক অপরচুনিটি পাবে। তিনি বলেন যে এই অবধি যতজন স্টুডেন্টসের নাম MIT খবরের কাগজে ছাপানো হয়েছে তারা সবাই ভবিষ্যতে এক একজন মহান ব্যক্তি হয়েছে, যারা দুনিয়াতে অনেক বড় বড় কাজ করেছে। এখন প্রফেসর তার স্টুডেন্টসদের মধ্যেও বড় কিছু করে দেখানোর আশায় ছিল। এই MIT ইউনিভার্সিটিতেই উইল একজন সাফাই কর্মীর কাজ করত, যে তার সাফাইয়ের কাজ করার সময় হলের ব্ল্যাকবোর্ডে লিখে রাখা ওই জটিল অঙ্কের প্রবলেমটার দিকে খুবই মনোযোগ সহকারে দেখতে থাকে, আর এক নজরেই ওই অঙ্কের প্রবলেমটা তার মাথায় ছেপে যায়। যদিও এই অঙ্কের জন্য দেওয়া প্রফেসরের চ্যালেঞ্জ ও তার পুরস্কারের ব্যাপারে তার কিচ্ছু জানা ছিল না, তবুও সে বাড়িতে গিয়ে ওই প্রবলেমের সলিউশন বের করার কাজে লেগে পড়ে। আর পরের দিন সে হলরুম পরিষ্কার করার সময় সে চুপ করে ওই ব্ল্যাকবোর্ডে ওই সলিউশন লিখে রাখে। প্রফেসর যখন জানতে পারে যে কেউ একজন ওই প্রবলেম সলভ করে দিয়েছে, তখন তিনি সাথে সাথে ওখানে চলে যান। প্রফেসর আশ্চর্য হয়ে যায়, কেননা উত্তর একদম সঠিক ছিল, আর শুধুমাত্র কোনো জিনিয়াসই এমনটা করতে পারে। প্রফেসর মনে করেছিলেন যে এমনটা তার ক্লাসেরই কোনো মেধাবী স্টুডেন্ট করেছে। তিনি সবার কাছে জিজ্ঞেস করেন যে বোর্ডে সলিউশন কে লিখেছে, কিন্তু কারোরই জানা ছিল না যে এই সলিউশন উইল লিখেছে। তাই প্রফেসর একটু চিন্তায় পড়ে যায়। পরের দিন উইল তার বন্ধুদের সাথে বেসবল ম্যাচ দেখছিল। সেখানেই উইল একজন ছেলেকে দেখতে পায় যে ছোটবেলায় উইলকে অনেক মেরেছিল। উইল সেখানে তো তাকে কিছু বলে না, কিন্তু পরে সে তার বন্ধুদের সাথে নিয়ে ওই ছেলেটার গ্রুপে হামলা করে দেয়। উইল তাকে খুব বাজেভাবে পেটায়। তখনই ওখানে পুলিশ চলে আসে, যারা উইলকে থামায়, কিন্তু সে ওই পুলিশদের গায়েও হাত তোলে, আর পুলিশরা তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। পরের দিন প্রফেসরের ক্লাসে সবাই এটা জানতে চাইছিল যে আসলে কে ওই জিনিয়াস, যে ওই প্রবলেমটা সলভ করেছিল। স্টুডেন্টসে ভর্তি ওই ক্লাসে প্রফেসর ওই জিনিয়াসকে তাদের সবার সামনে আসতে বলে, কিন্তু কেউই সামনে আসে না। তাই আসলে কে ওই জিনিয়াস এটা জানার জন্য প্রফেসর ওই ব্ল্যাকবোর্ডে আরও একটা নতুন প্রবলেম লিখে দেয়, যেটা আগের প্রবলেমটার চেয়ে আরও অনেক বেশি জটিল ছিল। কেননা এই প্রবলেমটার সলিউশন খোঁজার জন্য প্রফেসরের নিজেকে ও তার সঙ্গীদের 2 বছর সময় লেগে গেছিল। কোর্ট থেকে পরের সপ্তাহের তারিখ দিয়ে উইলকে ছেড়ে দিয়েছিল, যে MIT ইউনিভার্সিটিতে এসে ওই নতুন প্রবলেমটা দেখে ওটা সলভ করছিল। কিন্তু এবার প্রফেসর তাকে এমনটা করতে দেখে ফেলে। তিনি তাকে দেখে ভেবেছিলেন সে এখানে উল্টোপাল্টা আঁকাআঁকি করছে, তাই তিনি তাকে বকার জন্য যখন তার কাছে যাচ্ছিলেন ততক্ষণে উইল ওখান থেকে পালিয়ে যায়। তারপর প্রফেসর যখন তার লেখা ওই উত্তরটা দেখে তখন তিনি চমকে যান, কেননা যেই প্রবলেমটা সলভ করার জন্য তাদেরকে 2 বছর কঠোর পরিশ্রম করতে হয়েছিল, উইল সেটাকে খুব সহজেই সলভ করে দিয়েছিল। প্রফেসর বুঝে যায় যে উইল একজন জিনিয়াস। তারপর ওই রাতে উইল তার বন্ধুদেরকে মিথ্যে কথা বলে যে তাকে MIT থেকে বের করে দিয়েছে। সে তার বন্ধুদেরকে সব সত্যিটা খুলে বলে না, যে সে নিজেই MITর চাকরিটা ছেড়ে দিচ্ছে, আর সে একজন অঙ্কের জিনিয়াস। হয়তো তার ভিতরে থাকা কোনো ভয় তাকে এমনটা করার
প্রফেসর থেকে বাধা দিচ্ছিল। তারপর তারা একটা ক্লাবে যায় যেখানে চাক্কি দুটো মেয়েকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, কিন্তু তখনই একজন অহংকারী ছেলে ওখানে চলে আসে যার তার নলেজের জন্য খুবই অহংকার ছিল। আর সে চাক্কিকে ছোট দেখানোর জন্য তার কাছে খুব কঠিন একটা প্রশ্ন জিজ্ঞেস করে। তখন উইল তার বন্ধুকে বাঁচানোর জন্য সে ওই পরিস্থিতি সামলায়, আর সে তার ওই প্রশ্নের জবাব ওই বই ও তার পেজ নাম্বার সহকারে তাকে উত্তর দেয়, যেটা শুনে ওই ছেলেটা একদম চুপ হয়ে যায়। তারপর উইল তাকে বলে, তুমি এই ইনফরমেশন পাওয়ার জন্য কলেজে লাখ লাখ ডলার উড়িয়ে দিয়েছো, যেখানে আমি এই সব ইনফরমেশন লাইব্রেরিতে রাখা বই পড়ে ফ্রিতেই পেয়ে গেছি। উইলের এমন নলেজ দেখে ওখানে বসে থাকা একজন মেয়ে স্কাইলার ইমপ্রেস হয়ে যায়, আর সে উইলকে তার ফোন নাম্বার দিয়ে তার সাথে আবার দেখা করতে বলে। অন্যদিকে প্রফেসর উইলের ব্যাপারে জেনে গেছিল। তিনি সোজা কোর্টে তার শুনানিতে পৌঁছে যান। কোর্টে জানা যায় যে উইলের আগেরও পুরনো ক্রিমিনাল রেকর্ড ছিল, যার মধ্যে মারপিট ও অন্যের গাড়ি চুরি করার কেসও ছিল, কিন্তু সে যথেষ্ট স্মার্ট ছিল যে প্রত্যেকবার কোনো না কোনোভাবে বেঁচে যায়। যদিও জাজ এটা জানতো যে উইল একজন অনাথ ছেলে, আর সে ফোস্টার হোমে ছোট থেকে বড় হয়েছে, যেখানে তার সাথে ভালো আচরণ করা হয়নি, তাই হয়তো এই কারণেই সে এমনটা হয়ে গেছে। কিন্তু এইবার সে পুলিশ কর্মীর গায়ে হাত তুলেছিল, তাই জাজ এবার তার ওপর আর দয়া না দেখিয়ে তাকে জেলে পাঠানোর সিদ্ধান্ত নেয়, আর তার জামিন করানোর জন্য তাকে $50,000 ফাইন দিতে হবে। উইলের জন্য এটা খুবই খারাপ সংবাদ ছিল, কিন্তু প্রফেসরের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ ছিল। প্রফেসর জাজের সাথে কথা বলে উইলকে তার সুপারভিশনে রাখার জন্য রাজি করিয়ে নিয়েছিলেন, কিন্তু এর জন্য উইলকে তার দুটো শর্ত মানতে হবে। প্রথম শর্ত হলো যে তাকে প্রফেসরের সাথে থেকে তাদের অঙ্কের রিসার্চে কাজ করতে হবে, আর দ্বিতীয় তাকে থেরাপিস্টের কাছে যেতে হবে যতদিন অবধি না সে শুধরে যায়, কেননা থেরাপিস্টের রিপোর্টের ওপর ভিত্তি করেই তিনি কোর্ট থেকে তার জামিন করাতে পারবেন, আর জামিন হওয়ার আগে অবধি তাকে প্রফেসরের আওতাতেই থাকতে হবে। উইল অঙ্কের রিসার্চের জন্য তো রাজি হয়ে যায়, কিন্তু থেরাপিস্টের কথা শুনে সে হাসতে শুরু করে আর না বলে দেয়, কিন্তু এছাড়া তার আর কোনো রাস্তাই ছিল না। তাই প্রফেসরের দুটো শর্তই তাকে মেনে নিতেই হয়। তারপর উইল আরও একটি জটিল অঙ্কের প্রবলেম সলভ করে প্রফেসরকে খুব ভালোভাবেই এই বিশ্বাস দিয়ে দেয় যে সে কোনো ট্রিক ব্যবহার করেনি, আর সে আসলেই একজন জিনিয়াস। প্রফেসরের উইলের জন্য গর্ব হতো। পরের দিন তার একজন থেরাপিস্টের কাছে যাওয়ার কথা ছিল, তাই সে ওই থেরাপিস্টের বই পড়ে তার ব্যাপারে সব তথ্য জেনে নেয়, যাতে সে তাকে বোকা বানাতে পারে। আর এমনটাই হয়। তার সেশন চলাকালীন সে ওই থেরাপিস্টের সব গোপন কথা বলতে শুরু করে, আর ওই থেরাপিস্ট ঘাবড়ে গিয়ে উইলের ট্রিটমেন্ট করার জন্য অস্বীকার করে দেয়। তারপর অন্য একজন থেরাপিস্ট উইলকে হিপনোটাইজ করার চেষ্টা করে, কিন্তু তার চেষ্টাও বৃথা যায়, কেননা উইল খুবই চালাক ছিল, যার সামনে কোনো থেরাপিস্টই টিকতে পারছিল না। প্রফেসর এটা বুঝে গেছিল যে উইল এত সহজে তাদের নাগালে আসবে না, তাই সে তার পুরনো বন্ধু শনের কাছে সাহায্য চায়, যে কমিউনিটি কলেজে সাইকোলজির প্রফেসর ছিল। এর সাথে তিনি প্রফেসর জ্যারেলের রুমমেটও ছিলেন। তারপর প্রফেসর জ্যারেল শনকে উইলের ব্যাপারে সবকিছু বলার সময় তাকে এটাও জানায় যে উইল একজন অনন্য হীরা, যে তার নিজের মূল্য জানে না। সে সাধারণ কোনো ছেলে না, বরং সে ভারতের বিখ্যাত গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের মতোই একজন জিনিয়াস ছেলে। প্রফেসরের কথা শুনে শন উইলের থেরাপির জন্য রাজি হয়ে যায়। পরের দিন শন উইলকে তার অফিসে ডাকে। প্রফেসরের উইলের স্মার্টনেসের ব্যাপারে ধারণা ছিল, তাই তিনি শনকে বুঝে শুনে কাজ করতে বলে। এরই মধ্যে উইল এখানে পৌঁছে যায়, আর সেও এই নতুন থেরাপিস্টকে শিক্ষা দেওয়ার জন্য তৈরি ছিল। প্রফেসর ঘরের বাইরে চলে যায়, আর শন উইলের সাথে একা একা কথা বলতে শুরু করে। তার অফিসে অনেকগুলো বই রাখা ছিল, যেগুলো দেখে উইল তার বইয়ের ব্যাপারে মজা করতে শুরু করে, আর তাকে অসম্মান করে কথা বলতে থাকে। এসব তার প্ল্যান ছিল, যাতে সে শনের রাগ তুলে তাকে ডিস্টার্ব করবে, আর তার সাথে এই থেরাপি সেশনটাও বরবাদ হয়ে যাবে। কিন্তু শন জানতো যে এটা উইলের কোনো চাল, তাই সে খুব একটা রিয়্যাক্ট করে না, আর নিজেকে শান্ত রাখে।
এরপর উইলের একটা পেইন্টিং এর দিকে নজর পড়ে, যেই ছবিটা শন নিজেই এঁকেছিল। উইল তাকে বলে যে এই পেইন্টিং এ আর অন্য কেউ না, এটা তুমি নিজেই, আর তুমি একটা ভয়ানক তুফানে খুব খারাপভাবে ফেসে গেছো। তোমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। তোমার নৌকো এই সমুদ্রের মধ্যে একটা খড়ের টুকরোর মতো, যেটা যে কোনো সময় ডুবে যেতে পারে। তুমি কিনারা খুঁজে পাওয়ার জন্য কান্না করছো, আর ভয়ের চোটে তোমার প্যান্ট ভিজে গেছে। এটা শুধু একটা ছবি না, বরং এই সব কিছু তোমার জীবনে বাস্তবেও ঘটেছে, যার জন্য তুমি একজন সাইকোলজিস্ট হওয়ার সিদ্ধান্ত নিয়েছো, যাতে তুমি তোমার জীবনের সত্যিটা থেকে পালিয়ে বেড়াতে পারো। যদিও উইল তার কথার মাধ্যমে তাকে অমানুষ বলে দিয়েছিল, কিন্তু শন তার এই কথাটাতেও রিয়্যাক্ট করে না আর শান্ত থাকে। এখন উইলের কাছে আর কোনো উপায়ই ছিল না, তাই সে শনকে রাগিয়ে তোলার জন্য তার স্ত্রীকে ক্যারেক্টারলেস বলে। শন রেগে গিয়ে বলে, নিজের মুখ বন্ধ রাখো। শনকে রেগে যেতে দেখে উইল বুঝে যায় যে তার স্ত্রী তার দুর্বলতা, তাই সে আবার তার স্ত্রীর ব্যাপারে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। এবার শন ভীষণ রেগে যায়, আর সে খুব জোরে উইলের গলা চিপে ধরে আর তাকে বলে, যদি তুমি দ্বিতীয়বার আর আমার স্ত্রীর ব্যাপারে উল্টোপাল্টা কিছু বলো, তাহলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। তখন উইল নিজেকে বাঁচানোর জন্য বলে যে থেরাপি সেশনের সময় শেষ হয়ে গেছে, আর শন তাকে ছেড়ে দেয়। উইল খুবই খুশি ছিল, কেননা সে আরো একজন থেরাপিস্টকে হারিয়ে দিয়েছে। কিন্তু শন উদাস ছিল, আর তাকে উদাস দেখে প্রফেসর বুঝে যায় যে সে আর উইলের থেরাপি করাবে না। কিন্তু শন হার মানে না, আর পরের সপ্তাহ থেকে আবার থেরাপি সেশন শুরু করতে বলে। ওই রাতে উইল স্কাইলারের সাথে ডেটে যায়। সেখানে সে জানতে পারে যে স্কাইলারের পরিবার অনেক ধনী, আর সে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। স্কাইলারও উইলকে অনেক পছন্দ করত। তাদের এই ডেট বেশ ভালোই চলছিল, আর এর সাথে তারা একে অপরকে পছন্দও করতে শুরু করেছিল। পরের দিন থেরাপি চলাকালীন শন উইলকে একটা পার্কে নিয়ে যায়, আর তাকে বলে যে ওই দিন তোমার ওই বেয়াদবি দেখে তো আমি প্রথমে খুবই রেগে গেছিলাম, কিন্তু খুব তাড়াতাড়ি আমি এটা বুঝতে পেরেছি যে তুমি শুধুই ছোট্ট একটা বাচ্চা ছিলে, যার এই ব্যাপারে কোনো ধারণাই নেই যে সে কি বলছে। যদি তোমার ভালোবাসার ব্যাপারে কিছু জানা থাকে, তাহলে তার আধার হচ্ছে ওই রসহীন বইগুলো, যেগুলো আমাদেরকে তার ব্যাপারে কিছু বলতে পারে কিন্তু তার অনুভূতি দিতে পারে না। বাস্তব জীবন বইয়ের চেয়ে অনেক গুণ বেশি সুন্দর, যার ব্যাপারে তোমার ধারণাই নেই, কেননা তুমি এই জীবন শুধু বইয়েই পড়েছো, আসলে বাঁচোনি। যদি তুমি ওই জীবন বাঁচতে, তাহলে তুমি বুঝতে পারতে যাকে তুমি ভালোবাসো তার সঙ্গে একসাথে জীবনযাপন করে এতটা আনন্দ পাওয়া যায়, যেটা দুনিয়ার কোনো বই তোমাকে বোঝাতে পারবে না। কিন্তু তুমি এসব বুঝবে কিভাবে, কেননা তুমি কখনো কাউকে এতটা ভালোই বাসোনি। আসলে শনের স্ত্রীর ক্যান্সার ছিল, যে তার জীবনের শেষ 2 মাস হসপিটালের বেডে শনের হাতে হাত রেখেই কাটিয়ে দিয়েছিল। আর আজও শন তার স্ত্রীকে অনেক ভালোবাসে, তাই উইল তার ব্যাপারে উল্টোপাল্টা বলাতে সে এতটা রেগে গেছিল। সে বলে, যাকে তুমি তোমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসো, তাকে প্রত্যেকটা মুহূর্ত মরতে দেখে কতটা ব্যথা হয়, এটা কোনো বই বলতে পারবে না। তোমার চোখের দিকে তাকিয়ে একজন কনফিডেন্ট ও ইন্টেলিজেন্ট ছেলে না, বরং একজন অহংকারী, ভীতু আর একটা বোকা ছেলেকে দেখা যায়। তুমি একজন অনাথ, আর আমি এই কষ্টটা বুঝি। কিন্তু তোমার কি ভালো লাগবে যদি আমি কোনো বইয়ের দোহাই দিয়ে তোমার অনাথ হওয়া নিয়ে মজা করি? কোনো বই তোমার ব্যাপারে ওসব বলতে পারবে না, যেগুলো তোমার সাথে সময় কাটিয়ে জানা যাবে। তোমার কোনো ধারণাই নেই ওই দিন তুমি কি বলেছো। এতটুকু বলে শন ওখান থেকে চলে যায়। উইল তার ভুলটা বুঝতে পারছিল, কিন্তু তার মধ্যে এখনো অনেক ইগো ছিল। পরের দিন সে চাকরির সাথে কনস্ট্রাকশন সাইটে কাজ করতে চলে যায়, আর সন্ধ্যায় সে স্কাইলারের কাছে কল করে। স্কাইলার কল রিসিভ করে, কিন্তু কোনো কারণে উইলের হ্যাজিটেশন হচ্ছিল। যে কোনো কথা না বলেই ফোন রেখে দেয়। তৃতীয় সেশন চলাকালীন উইল কোনো কথা বলে না। তাকে চুপ করে বসে থাকতে দেখে শনও চুপ করে বসে থাকে, আর কোনো রিয়াকশন দেয় না, কেননা সে জানতো যে উইল এখনো তার সাথে মাইন্ড গেমস খেলছে। সেশনের সম্পূর্ণ সময় তাদের দুজনের এমন নিস্তব্ধতাতেই কেটে যায়। শন জানতো যে যতক্ষণ অবধি না
না উইল তার সাথে কথা বলতে চাইবে ততক্ষণ অবধি তাকে অপেক্ষা করতে হবে। প্রফেসর জ্যারেলের সাথে ম্যাথসের রিসার্চে উইল অনেক ভালো পারফর্ম করে। যেই সব জটিল অঙ্কগুলো কয়েকজন ম্যাথামেটিশিয়ান কয়েক বছর থেকে সলভ করতে পারছিল না, ওই সব প্রবলেমগুলোই উইল খুব সহজেই সলভ করে দেয়। প্রফেসরের এই সব কিছু কেমন যেন চমৎকার মনে হচ্ছিল। তারপর শনের সাথে চতুর্থ সেশনে উইল তার নিস্তব্ধতা ভঙ্গ করে আর শনকে একটা জোক শোনায়। শন এই সুযোগটারই অপেক্ষায় ছিল। সে উইলের কাছে তার গার্লফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করে। উইল তাকে বলে যে সে স্কাইলারের সাথে ডেট করছে, যে অন্যান্য মেয়েদের থেকে একদম আলাদা, কিন্তু সে তার সাথে ফোনে কথা বলে না, কেননা এখনো স্কাইলার তার জন্য পারফেক্ট। তাই সে বেশি কথা বলে সবকিছু গন্ডগোল করতে চায় না। সে স্কাইলারকে ভালোবাসতো, কিন্তু সে ভয় পেত যে যদি সে এটা জানতে পারে যে সে অনাথ, তাহলে হয়তো সে তার সাথে মেলামেশা বন্ধ করে দেবে। শন তাকে বলে যে কোনো মানুষ পারফেক্ট হয় না, আমাদের সবার মধ্যে অনেক ভালো গুণের সাথে কিছু খারাপ দিকও থাকে। তারপর শন তাকে তার স্ত্রীর ব্যাপারে বলতে শুরু করে। সে বলে যে আমার স্ত্রীর একটা অদ্ভুত অভ্যেস ছিল, সে শোয়ার সময় জোরে জোরে পাত দিত, আর একদিন তো সে এত জোরে পাত মারে যে তাদের কুকুরও ভয় পেয়ে জেগে যায়, আর তার নিজেরও ঘুম ভেঙে যায়। এটা শুনে উইল তার হাসি থামাতেই পারছিল না। তারপর শন বলে আমার স্ত্রী মারা গিয়ে 2 বছর হয়ে গেল, আর তার এমনই ছোট ছোট ব্যাপারগুলো আমি খুব মিস করি। আমার মধ্যেও এমন অনেক দিক আছে যেগুলো অন্যদের কাছে খুব অদ্ভুত মনে হবে, কিন্তু ওগুলো আমার স্ত্রীর পছন্দ ছিল, কেননা আমরা যাকে ভালোবাসি তার ওই ভালো গুণগুলোর সাথে সাথে আমরা তার খারাপ দিকগুলোকেও ভালোবেসে ফেলি। না তো তুমি পারফেক্ট, আর স্কাইলারও পারফেক্ট না, কিন্তু যদি তোমরা একে অপরকে ভালোবাসো তাহলে তোমরা দুজন একে অপরের জন্য পারফেক্ট হতে পারো। উইলের ভিতরে শনের কথার প্রভাব পড়ছিল। উইল শনকে আবার বিয়ে করার কথা বলে, কিন্তু শন পরিষ্কার মানা করে দেয়, কেননা সে তার স্ত্রীকে এতটা ভালোবাসে যে সে তার জায়গাটা আর অন্য কাউকে দিতে পারবে না। উইল তার সাথে আরো অনেক কথা বলতে চাইছিল, কিন্তু শন বলে যে টাইম শেষ হয়ে গেছে। আর এমনটা এই প্রথমবার হয়েছিল যেখানে কোনো থেরাপিস্ট টাইম শেষ হওয়ার কথা বলছে, কেননা আজ অবধি যতগুলো সেশন হয়েছে সবগুলোতেই উইল জিতে আসছিল, আর এই প্রথমবার কোনো থেরাপিস্টের জয় হয়েছিল, কেননা শন তার চিকিৎসা কোনো সাইকোলজির বই পড়ে না, বরং তার নিজের জীবনের অনুভূতি থেকে করছিল, যেটা যে কোনো বইয়ের থেকে অনেক ভালো ছিল, কেননা তার কথাগুলো শুনতে খুব আকর্ষণীয় লাগছিল। সেশনের পরে উইল স্কাইলারের সাথে দেখা করে। স্কাইলার যখন উইলের কাছে তার পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করে, তখন উইল তাকে মিথ্যে বলে দেয় যে তার 12 জন বড় ভাই আছে আর সে 13, যে সবার চেয়ে ছোট। পরের সেশনে উইল শনের কাছে জিজ্ঞেস করে তোমার এটা ভেবে আফসোস হয় না, তুমি যদি তোমার স্ত্রীর সাথে দেখাই না করতে তাহলে হয়তো আজ তোমাকে এত কষ্টও পেতে হতো না। যার উত্তরে শন বলে যে না, আমার কোনো ব্যাপারেই আমার এক ফোঁটাও আফসোস নেই। তারপর উইল জিজ্ঞেস করে তোমার স্ত্রীর সাথে তোমার দেখা কিভাবে হয়েছিল, আর তার প্রতি তোমার ভালোবাসাই কিভাবে এসেছিল। তখন শন বলে যে সে তার বন্ধুদের সাথে বেসবল ম্যাচ দেখতে গেছিল, যেটা বেসবলের ইতিহাসের বিশেষ একটা ম্যাচ ছিল। সে তার বন্ধুদের সাথে সারা রাত গেটের সামনে শুয়েছিল যাতে সকালে তারা টিকিট কাটতে পারে, আর তারা টিকিট পেয়েও গেছিল। তারপর তারা একটা বারে বসে ম্যাচ শুরু হওয়ার সময়ের অপেক্ষা করছিল। ওখানেই সে একটি মেয়ে মানে ন্যান্সিকে দেখতে পায়। তারপর শন তাকে ম্যাচের ব্যাপারে বলে এই ম্যাচ অনেক ইন্টারেস্টিং ছিল, যেটা ওয়ার্ল্ড কাপ সিরিজের খুব ইম্পর্টেন্ট ম্যাচ ছিল। সম্পূর্ণ স্টেডিয়াম গিজগিজে ভিড় ছিল, দুই টিমের মোকাবিলাও টক করে চলছিল, আর সব অডিয়েন্স এক্সাইটমেন্টে চিৎকার করছিল। ম্যাচের কথা শুনে উইলও খুব এক্সাইটেড হয়ে যায়। সে বলে যে আমার বিশ্বাসই হচ্ছে না তুমি টিকিট পেয়ে গেছিলে আর তুমি ওই ম্যাচটা স্টেডিয়ামে বসে দেখেছো। কিন্তু শন তাকে বলে যে আমি ওই ম্যাচটা মাঠে দেখিনি, বরং পরে টিভিতে দেখেছিলাম, কেননা আমি ন্যান্সির সাথে বাড়িই বসেছিলাম। এটা শুনে উইল আপসেট হয়ে গিয়ে তাকে বলে এমন
হাড্ডাহাড্ডি একটা ম্যাচ তুমি মিস করে দিয়েছো, যেটার টিকিট পাওয়ার জন্য তুমি সারা রাত অপেক্ষা করেছো, তাও আরো একটা অচেনা মেয়ের জন্য। তুমি কিভাবে এমনটা করতে পারলে? আমার তো মনে হচ্ছে তুমি আমার সাথে কোনো মজা করছো। এতে শন বলে, না, আমি তোমার সাথে কোনো মজা করছি না। আমি যখন ন্যান্সিকে প্রথমবার দেখি তখন আমার প্রথম নজরেই আমি তাকে ভালোবেসে ফেলেছি। আমি ওই মূল্যবান সময়টা কোনো মূল্যেই হারাতে চাইছিলাম না, তাই আমি ওই ম্যাচটা ছেড়ে ন্যান্সির সাথে বাড়িই বসেছিলাম। কেননা ন্যান্সি কোনো সাধারণ মেয়ে ছিল না, আমার তার সাথে বিয়ে হয়েছে, আর আমার জীবনের সবচাইতে ভালো 18টা বছর আমি তার সাথে কাটিয়েছি। ভালোবাসার আসল মানে আমার সাথে ন্যান্সির দেখা হওয়ার পরেই আমি বুঝেছি। তাই ওই ম্যাচটা না দেখার আফসোস বলো বা ন্যান্সির এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আফসোস, এইসব কোনো ঘটনার জন্যই আমার কোনো দুঃখ নেই। আসলে শন এমনটা এই জন্য বলছিল কেননা তার আর ন্যান্সির ভালোবাসায় অনেক ক্ষমতা ছিল, তাই সে ন্যান্সির চলে যাওয়ার পরেও তার স্মৃতিগুলোর সাথেই খুশি থেকে জীবন কাটাচ্ছিল। আর সে জেনে গেছিল যে ভালোবাসা অমর হয়, যার অনুভব সব সময় তোমার সাথে যুক্ত থাকে। এই জন্যই তার জীবনের কোনো ঘটনার জন্যই তার কোনো অভিযোগ ছিল না। তার জবাব শুনে উইল সম্পূর্ণ শান্ত হয়ে গেছিল। যদিও শনের কথাগুলো সোজা সাপটা ছিল, কিন্তু কথাগুলো যথেষ্ট প্রভাবকারী ছিল, কেননা শন তাকে তার জীবনের অনুভূতিগুলো বলে উইলকে জীবনে ভালোবাসা ও সম্পর্কের গুরুত্ব বোঝাচ্ছিল। উইল শনের কথা শুনে এখন স্কাইলারের সাথে আরো অনেক বেশি মেলামেশা শুরু করেছিল। এর সাথে তাদের সম্পর্ক আরো মজবুত হচ্ছিল। এসব চলাকালীন উইল একদিন স্কাইলারকে তার বন্ধুদের সাথে পরিচয় করায়, কিন্তু সে তাকে তার সত্যিটা বলে না যে সে অনাথ। এখন উইলের অঙ্কের জিনিয়াস হওয়ার ব্যাপারটা অনেকেই জানতো, তাই উইলকে হায়ার করার জন্য অনেক কোম্পানি থেকে অফার আসছিল। এই জন্য প্রফেসর শনের সাথে দেখা করে আর শনকে যত তাড়াতাড়ি সম্ভব উইলের রিপোর্ট বানিয়ে দিতে বলে, যাতে তিনি উইলের ক্যারিয়ার প্ল্যান বানাতে পারে। কিন্তু শন বলে উইলকে এখনো আরো সময় দিতে হবে, আর আমার মনে হয় উইল ডিগ্রি, মেডেল, সম্পত্তি এসব চায় না, বরং তার ঠিকানা অন্য কিছু। আর আমরা যদি তার উপরে কোনোভাবে জোর খাটাই তাহলে উইল চিরদিনের মতো এখান থেকে পালিয়ে যাবে। এরপরেও প্রফেসর যখন উইলকে ইন্টারভিউ দিতে বলে তখন উইল তার বদলে তার বন্ধু চাকিকে ইন্টারভিউ দিতে পাঠিয়ে দেয়, যে ইন্টারভিউ কন্ডাক্ট করা স্টাফদের থেকে টাকা নিয়ে এখান থেকে চলে যায়। এখন যেহেতু স্কাইলার তার ভবিষ্যতের জন্য ক্যালিফোর্নিয়া যেতে চাইছিল, তাই সে উইলকেও তার সাথে ক্যালিফোর্নিয়া যেতে বলে, যাতে তারা দুজন একসাথে থাকতে পারে। কিন্তু উইলের জন্য তৈরি ছিল না। সে স্কাইলারকে খুব ভালোবাসত, কিন্তু এখনো তার ভিতরে কোনো ধরনের ইনসিকিউরিটি ছিল। তার এমনটা মনে হতো যে স্কাইলার তাকে ছেড়ে কোনো বড়লোক ছেলেকে বিয়ে করে নেবে। এই জন্যই সে তার ওপর সম্পূর্ণভাবে ভরসা করতে চাইছিল না। উইলের কথা শুনে স্কাইলারের মনে হচ্ছিল যে উইল একজন ভীতু, যে তার কমফোর্ট জোন থেকে বাইরে বের হতে চায় না। এই কথাটা নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। স্কাইলার তাকে বলে, আমি জানি তুমি আমাকে মিথ্যে বলে আসছো যে তোমার 12 জন ভাই আছে, এরপরেও আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা উইলকে ট্রিগার করে দেয়, আর উইল রেগে গিয়ে সব সত্যিটা বলে দেয় যে হ্যাঁ, আমার কোনো পরিবার নেই, আমি অনাথ, আর আমি যেখানে থাকতাম ওখানকার কেয়ারটেকার আমার উপর অনেক অত্যাচার করত। সে আমার শরীরে তার সিগারেটের আগুন নেভাতো আর নেশায় মাতাল হয়ে আমাকে মারতো। ওইসব টর্চারের ক্ষত জায়গার চিহ্নগুলো আমার শরীরে আজও আছে। স্কাইলার তাকে শান্ত করার চেষ্টা করে, কেননা সে উইলের সাহায্য করতে চাইছিল, কিন্তু উইল ভীষণ রেগে গেছিল। সে তাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি না, আর স্কাইলারের মন ভেঙে সে ওখান থেকে চলে যায়। স্কাইলারকে ছেড়ে আসার পর থেকে উইলের ব্যক্তিগত জীবন আরো অনেকটা ওলটপালট হয়ে গেছিল, আর এই জন্য সে সব সময় একটু আপসেট থাকতো। যে প্রফেসরের সাথেও ঝগড়া করত, এর সাথে সে এখন ম্যাথসের রিসার্চেও কাজ করতে চাইতো না, যতই সে একজন জিনিয়াস হোক না কেন। কিন্তু
এখনও সে তার জীবনের লক্ষ্যে স্থির ছিল না। উইলের এমন পারদর্শিতা দেখে তাকে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিতে কোড ব্রেক জবের জন্য ডাকা হয়, যার ব্যাপারে সে পরবর্তী সেশনে শনকে বলে। শন জানতো উইল আজ অবধি কখনোই কারোর সাথে তার মন খুলে কথা বলেনি, আর না তো কখনোই সে তার মনের দুঃখ, কষ্ট, ব্যথাগুলো কারোর সাথে ভাগ করে নিয়েছে। এই জন্যই ওই ব্যথার পাহাড়, যেটা আজ অবধি তার মনের ভিতরে চাপা পড়ে আছে, সেটা বাইরে আসা খুব জরুরি। তা না হলে উইল সাধারণভাবে জীবনযাপন করতে পারবে না। শন উইলের কাছে জিজ্ঞেস করে, তোমার মনের কাছের কেউ কি আছে? উইল তাকে চাক্কির কথা বলে। শন বলে যে সে তোমার জন্য যে কারোর মাথা ফাটাতে পারবে, কিন্তু সে তোমার হৃদয়ের গভীরতাটা বুঝতে পারবে না। উইল কয়েকজন দার্শনিক ও লেখকের নাম বলে, কিন্তু শন বলে তারা সবাই অনেক বছর আগে মারা গেছে। তারপর শন তার কাছে জিজ্ঞেস করে, কোন কাজে বা কোন জিনিসটাতে তোমার মন বসে, আর তুমি তোমার জীবনে কি করতে চাও? এই প্রশ্নটা তো একদম সহজ ছিল, কিন্তু উইলের মাথা এতটা এলোমেলো হয়ে গেছিল যে তার কাছে এর কোনো জবাবই ছিল না। শন তাকে বলে, তোমার মধ্যে অনেক যোগ্যতা আছে আর তোমার ট্যালেন্টও অতুলনীয়, কিন্তু তুমি তোমার ট্যালেন্ট ব্যবহার না করে সেই জায়গায় তুমি দিনমজুরি খেটে নিজের জীবনটাকে ধ্বংস করছো। উইলের কাছে শনের কথাগুলোর কোনো জবাব ছিল না, তাই সে শনকে তার নিজের কথার জালে জড়ানোর চেষ্টা করে, কিন্তু শন তার চাল বুঝে যায় আর সাথে সাথেই তিনি তাকে বাইরে চলে যেতে বলেন। তারপর একদিন কনস্ট্রাকশন সাইটে কাজ চলাকালীন চাকি উইলের ব্রেকআপের ব্যাপারে জানতে পারে, আর সে উইলকে বলে, তুমি তোমার জীবনটাকে সুন্দর বানাতে পারো, আমার মধ্যে এই যোগ্যতা নেই যে আমি কোনো ভালো কাজ করব, কিন্তু তোমার মধ্যে ওই যোগ্যতা থাকা সত্ত্বেও তুমি আমাদের সাথে এখানে কাজ করে ধীরে ধীরে নিজেকে শেষ করে ফেলছো আর নিজের জীবনটাকেও বরবাদ করে ফেলছো। তোমার নিজের দিকে মনোযোগ দেওয়া উচিত। আর তুমি যদি তোমার এই মিথ্যে জেদের কারণে নিজের জীবনটাকে বরবাদ করে ফেলো, তাহলে এটা শুধু তোমার একার না, আমাদের সবার পরাজয় হবে। আর যদি এমনটা হয় তাহলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। তার কথাগুলো উইলকে ভাবতে বাধ্য করে। এখন যেহেতু উইল ম্যাথসের রিসার্চে কাজ করতে চাইতো না, এই জন্য প্রফেসর তার ওপর অনেক রেগেছিল যে শনের অফিসে এসে তার সাথে কথা কাটাকাটি করছিল। প্রফেসর ভেবেছিলেন যে যদি উইল তাদের সাথে ম্যাথসের রিসার্চে কাজ না করে তাহলে তাকে থেরাপি টেস্টে ফেল করে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হোক, কিন্তু শন প্রফেসরকে বোঝায় যে ছোটবেলায় উইলের সাথে খারাপ আচরণ করার কারণে তার মাথায় এর খারাপ প্রভাব পড়েছে, যে আজ অবধি কারোর ওপর ভরসা করতে আর কাউকে তার হৃদয়ের কাছে আনতে ভয় পায়, কেননা এই অবধি সে যাদের ওপর ভরসা করেছে তারা সবাই তার ভরসাটা নষ্ট করেছে আর তাকে কষ্ট দিয়েছে। এই জন্য আমি তোমাকে এমনটা করতে দেব না। তারপর শন বলে, উইল যেটা করছে সেটা এক ধরনের বাঁচার উপায়, যেখানে কেউ তোমাকে ছেড়ে যাবে আর তোমাকে কষ্ট দেবে, এর আগে তুমি নিজেই তাকে ছেড়ে দাও আর তার থেকে পাওয়া কষ্টের থেকেও বেঁচে যাও। এই জন্যই উইল গত 20 বছর থেকে একাই থাকে, কেননা সে কারোর ওপর ভরসা করতে বা কারোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে ভয় পায়। আর যদি তার বন্ধুদের কথা বলো, তারা সব সময় হাসি মজার মধ্যেই থাকে, যারা কোনো কিছু না ভেবেই উইলের এক ইশারাতেই যে কারোর মাথা ফাটানোর জন্য তৈরি থাকে। এই জন্যই উইল তাদের সাথে কমফোর্টেবল থাকে, কিন্তু তার বন্ধুরাও তার মনের গভীরতাটা বুঝতে পারে না। শন এমনটা মনে করত যে উইলের তার ক্যারিয়ার বানানোর আগে কারোর সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা বিশেষ প্রয়োজন, যাতে সে মন খুলে বাঁচতে পারে। এরই মধ্যে উইল এখানে চলে এসেছিল, যে দরজার পিছনে দাঁড়িয়ে সব কিছু শুনছিল। এর সাথে সে এটাও জেনে গেছিল যে শন তার দিকে হয়ে কথা বলছে, যে তার ব্যাপারে সব জানে। তারপর যখন তাদের দুজনের মধ্যে ঝগড়া বেড়ে যায় তখন উইল দরজা খোলে। এরপর প্রফেসর ওখান থেকে চলে যায়। তখন শন উইলকে তার কোর্টের কেস ফাইল দেখায়, যেখানে উইলের ছবি ছিল, যেখানে তার ওপর হওয়া চাইল্ড অ্যাবিউসের প্রমাণ ছিল। সে শনের কাছে জিজ্ঞেস করে, তুমি কি কখনো এসব অনুভব করেছো? তখন শন বলে যে হ্যাঁ, আমিও এমনটা অনুভব করেছি। আমার বাবা মাতাল ছিল, যে সব সময় নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরত আর কারোর ওপর অত্যাচার করার জন্য অস্থির হয়ে থাকতো। তখন আমি তাকে উস্কানি দিতাম যাতে আমি আমার মা ও ছোট ভাইকে বাঁচাতে পারি। উইল বলে যে অনাথ আশ্রমে আমার ফোস্টার ফাদারও এমনই ছিল, যে টেবিলের ওপর বেল্ট,
লাঠি আর রেঞ্চ রেখে বলতো, এদের মধ্যে থেকে একটা বেছে নাও। শন বলে যে আমি বেল্ট বেছে নিতাম, কিন্তু উইল বলে যে আমি রেঞ্চ বেছে নিতাম, যাতে সে তার সব রাগ আমার উপরেই ঝেড়ে ফেলে। শন তার থেরাপি সেশনের ওপর ভিত্তি করে তার ফাইনাল রিপোর্টও তৈরি করে ফেলেছিল। উইল মনে মনে ভাবছিল যে সে থেরাপি রিপোর্টে ফেল করেছে আর এখন তাকে জেলে যেতে হবে। সে শনের কাছে জিজ্ঞেস করে যে তুমি থেরাপি রিপোর্টে কি লিখেছো, অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার নাকি ছেড়ে চলে যাওয়ার ভয়? উইল তাকে এটাও বলে যে সে স্কাইলারের থেকে আলাদা হয়ে গেছে। তার কথা শুনে শন বুঝে যায় যে আজ উইল একদম একা হয়ে গেছে আর সে ভিতর থেকেও সম্পূর্ণ ভেঙে পড়েছে। তখন শন উইলকে বলে, তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আজ অবধি তোমার সাথে যা কিছু হয়েছে এতে তোমার কোনো ভুল নেই। উইল বলে যে ঠিক আছে, ইটস ওকে, কিন্তু শন তাকে বলে যে তুমি বুঝতে পারছো না, এসবের মধ্যে তোমার কোনো ভুল নেই। আসলে শন এটা খুব ভালো করেই জানতো যে উইল তাকে ছাড়া আর কারোর ওপর ভরসা করে না। এই জন্যই সে উইলকে কাঁদানোর চেষ্টা করছিল, যাতে যেই ব্যথার পাহাড় সে অনেক বছর থেকে তার মনের ভিতর চেপে রেখেছে সে সেটা বাইরে বের করতে পারে আর উইলকে হালকা অনুভব করাতে পারে। সে ধীরে ধীরে উইলের কাছে এগিয়ে যায়, কিন্তু তার কাছে আসার কারণে উইল বিরক্ত হচ্ছিল। প্রথমে তো সে শনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, কিন্তু তারপর সে তাকে শক্ত করে জড়িয়ে ধরে আর জোরে জোরে কান্না করতে শুরু করে। শন তাকে তার বাবার মতো ভালোবাসে, যেমনটা আজ অবধি কেউ তার সাথে করেনি। এই প্রথমবার উইল কাউকে এভাবে জড়িয়ে ধরে কাঁদছে। এই মুহূর্তটা খুবই ইমোশনাল ছিল, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। প্রফেসর জ্যারেলের রেফারেন্সে উইল একটা কোম্পানিতে জয়েন করে। তারপর শনের সাথে তার শেষ সেশনে উইল তাকে তার এই জবের ব্যাপারে বলে। শন এখন ছুটি কাটাতে যাচ্ছিল, তাই সে উইলকে তার অফিসের নাম্বার দেয়। উইল তাকে মন থেকে ধন্যবাদ জানায় আর শন তাকে তার ভবিষ্যতের জন্য গুড লাক বলে। পরের দিন উইলের জন্মদিন ছিল। তার বন্ধু তাকে একটা পুরনো গাড়ি গিফট করে। উইল তার গাড়ি নিয়ে সোজা শনের বাড়িতে চলে যায় আর তার জন্য একটা চিঠি ওখানে রেখে আসে, যেটায় লেখা ছিল, প্রফেসরকে আমার হয়ে সরি বলে দিও, কেননা আমাকে কোনো মেয়ের সাথে দেখা করতে যেতে হবে। এটা পড়ে শন বুঝে গেছিল যে সেও তার মতোই তার ভালোবাসার সাথে দেখা করতে যাচ্ছে। যেভাবে শন ওই ম্যাচটা ছেড়ে দিয়েছিল, ওভাবেই উইল তার চাকরি ছেড়ে স্কাইলারের সাথে দেখা করতে যাচ্ছে, কেননা চাকরি তো পরেও পাওয়া যাবে, কিন্তু ভালোবাসা জীবনে শুধু একবারই পাওয়া যায়। তিনি উইলের জন্য খুবই খুশি ছিলেন, কেননা উইল এখন সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়ে গেছিল। আর এর সাথে এই কাহিনী এখানেই শেষ হয়। আশা করছি এই কাহিনীটা তোমাদের ভালো লেগেছে, আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক, শেয়ার আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।